থাকতেই পারতেছি না, এই যে ছাতি ফুটাইয়া রাখছি। একটু ছায়ার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই ব্যবস্থাটা আমরা কোথাও পাচ্ছি না। দহনকালে পুড়ছে দেশ, প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড, অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ব্যাপ্তি, আগাম পূর্বাভাস পেলেও নিয়ন্ত্রণে ব্যর্থ, তীব্র লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। তাপপ্রবাহে লিচু বাগানে গুটি ঝরে অর্ধেক, বৃষ্টিপাত কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব কৃষি অর্থনীতিতে। স্বপ্নযাত্রায় আরেকটি মাইল ফলক, মে মাসেই খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 16 কিলোমিটার উড়াল সড়কে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের আশাবাদ। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। আগাম পূর্বাভাস পেলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অনেকটাই ব্যর্থ বাংলাদেশ। তার উপর নগরায়নের নামে অপরিকল্পিত ঢাকা, এই দুয়ের মাসুল দিতে গিয়ে এখন নাভিশ্বাস নগর জীবনে। দাবদাহে বাড়ছে ব্যাপ্তি, পরিবেশ মন্ত্রীও বলছেন সর্বনাশ থেকে উদ্ধার পেতে সময় লাগবে আরও। রাশেদ বাপ্পির রিপোর্ট। দহনকালে পুড়ছে দেশ, প্রতিদিনই যেন রেকর্ড গড়ছে তাপমাত্রা, দিনে রাতে এক অস্বস্তির সময় পার করছে মানুষ। তীর্থের কাকের মতো অপেক্ষা বর্ষণের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে 2রা মে থেকে টানা 5 দিন থাকতে পারে বৃষ্টি, মিলতে পারে ক্ষণিকের স্বস্তি। মূলত বজ্রবৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় এই অঞ্চলে দীর্ঘ হচ্ছে দাবদাহ। স্বাভাবিক সময়ে এপ্রিলে গড়ে 9টি বজ্রঝড় হবার কথা। 1997 সালে 14টি, 2004 সালে 12টি, 2021 সালে 8টি আর গত বছর 7টি বজ্রঝড় রেকর্ড হয়েছে। সেখানে চলতি এপ্রিলে মাত্র 4টি, যার একটি মাত্র ছিল বড় পরিসরে। তাই হাঁসফাঁসের এমন হিসেবটা মিলে যাচ্ছে শতভাগ। ক্রমাগতভাবে 18 সালের পর বজ্রমেঘ তৈরি প্রবণতা কমে যাওয়ার কারণে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা দীর্ঘায়িত হয়েছে। এমন দহনকালের আশঙ্কা ছিল আরও আগে থেকেই। এই যে 90-এর দশক থেকেই আলোচনায় ছিল গ্রিনহাউস এফেক্ট। তবু 1997 সালে রাজধানীর 14.5 ভাগ জলাভূমি এখন নেমে এসেছে মাত্র 4 ভাগে। কংক্রিটে ঢেকেছে 85 ভাগ, আর সবুজের আয়তন 8 ভাগ। তাহলে আগাম পূর্বাভাসের লাভটা হলো কি? ঢাকায় গাড়ি ঘোড়া বেশি, এই জন্য গরম বেশি, তারপরে এসি চলে, এসির গরম বাতাস বাইরায়, আলো নাই, বাতাস নাই, যে যেভাবে পারছে প্ল্যান পাস করছে। এর জন্য রাজুক, সিটি কর্পোরেশন এবং সবারই দায় আছে। আমরা যে একটু ছায়ার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই ব্যবস্থাটা আমরা কোথাও পাচ্ছি না। গরমে থাকতেই পারতেছি না, এই যে ছাতি ফুটাইয়া রাখছি। বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি নিজেদের ভুলের খেসারতে যে এমন পরিস্থিতি তা মানছেন খোদ পরিবেশ মন্ত্রী। সমন্বয় করে এগিয়ে যাবার সামনের পথটা সহজ নয় বলছেন তিনি। এখন যেটা হচ্ছে এটা তো শুধু মৌসুমি কোনো বিষয় না, এটা এখন মনে হচ্ছে যে সারা বছরেই থাকবে। হয়তো যে সময় তাপমাত্রাটা কম থাকার কথা সেখানে সে কমের চেয়ে একটু বেশি থাকছে। কিন্তু এখন আমাদের সেই জাতীয় পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা তাপপ্রবাহ দিনে দিনে পরিণত হচ্ছে নীরব ঘাতকে, যার ভুক্তভোগী শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন? তবে এগিয়ে যাওয়ার মানে এই নয় যে প্রাণ প্রকৃতি ধ্বংস করে, বরং টেকসই উন্নয়নের জন্য সবার আগে জরুরি মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিনই রেকর্ড করছে তাপমাত্রার পারদ। সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, যশোর ও পাবনায় তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে। আবহাওয়া অধিদপ্তর বলছে দাবদাহ অব্যাহত থাকবে সপ্তাহ জুড়ে। এদিকে সোমবার হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। সবুজ শ্যামল বাংলায় মরুর খরতাপ, প্রতিদিনই রেকর্ড গড়া আর ভাঙার খেলায় মত্ত তাপমাত্রার পারদ। দুর্বিসহ তাপের অনলে পুড়ছে মানুষ, পুড়ছে প্রাণ প্রকৃতি, গোটা দেশ। প্রাকৃতিক এই বৈরিতার মাঝে হিট স্ট্রোকের ঝুঁকি নিয়েও রাজপথে নামতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। নজিরবিহীন গরম যেন শুষে নিচ্ছে তাদের জীবনী শক্তি। গরমে শ্বাসকষ্ট হচ্ছে এবং তার মাঝে মাঝে আবার একটু বিদ্যুৎ চলে গেলে পরে তো ঘরে থাকাই যাচ্ছে না। রোদের যে তাপমাত্রার ভিতরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডও টিকা যাচ্ছে না। সূর্য ওঠার আগেই যে কাজ কাম সেরে আসতে, তা না হলে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। সোমবার দুপুরে মৌসুমের সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এরপর
এরপরই যশোরে তাপমাত্রার পারদ ওঠে 42.8 ডিগ্রিতে, আর রাজশাহীতে 42.6 এবং পাবনায় 42.5 ডিগ্রি সেলসিয়াস। অবজারভেটরি থেকে যে আমরা তথ্যগুলো পেয়েছি, এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজশাহী, পাবনা এবং যশোর চুয়াডাঙ্গা এই চারটা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে অর্থাৎ ঢাকা বিভাগ এবং খুলনার যে অবশিষ্ট জেলাগুলো আছে এবং রাজশাহীর যে অবশিষ্ট জেলাগুলো আছে এর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আপনার রংপুর এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং রাতের যে তাপপ্রবাহ এটা সামনের আগামী 24 ঘন্টাও অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুল খোলা নাকি বন্ধ তা নিয়ে লেজে গোবর অবস্থা। চলমান তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর কিছুক্ষণ পরে শিক্ষা মন্ত্রণালয় 27 জেলায় ক্লাস বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয়। দুই ধরনের সিদ্ধান্তে দিশেহারা শিক্ষক, অভিভাবকরা। যদিও শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এ নিয়ে চলছে চরম বিভ্রান্তি। সোমবার বিকালে আসে আবার নতুন সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় 27 জেলায় বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, পাশাপাশি আলিয়া মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা সচিব জানান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার লিখিত নির্দেশনা পাননি বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন নির্দেশনা হাতে পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয় বরং খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ, এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা সহ 5 জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকার কথা থাকলেও খোদ রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক মাধ্যমিক বিদ্যালয়ে চলে ক্লাস। আমি ক্লাস 7-এ পড়ি। আজকে ক্লাস হয়েছে, তবে অত দরকারিমূলক কিছু হয়নি। ক্লাসের যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না, মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে, বাট যদি আমাদের ক্লাসটা না রাখতো আমরা অনেক খুশি হতাম। তবে দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা। না, এটা অবশ্যই লেজে গোবরের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি সঠিক না। সমন্বয়হীনতার কেন্দ্রে একটা দারুণ সমন্বয়হীনতা আছে। ওরকম কোনো নোটিশ তো পাই নাই যে স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে। যে সব স্কুলগুলা খোলা থাকবে তাদের বাচ্চাগুলোর রেজাল্ট কি হবে, আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে? চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রূপ দিতে গিয়ে খেয়ে হারিয়েছে প্রকৃতি। সঙ্গে আধুনিকতার নামে কাচের ভবন আর সেন্ট্রাল এসি দিয়ে অপরিকল্পিত নগরায়নের মাসুল দিচ্ছে নগরবাসী। ইমারত বিধিমালার ফাঁকফোকরে জড়িয়ে আছে রাজুক। যদিও চলছে আইন সংশোধনের প্রক্রিয়া, তবে তা যথাযথ বাস্তবায়নের জোর নগরবিদদের। যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে, মানছে তাকে। বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে। তাই তো স্কয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, এসির জঞ্জাল, বিপরীতে বিলীন হচ্ছে সবুজ। সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার
প্রতিফলন করতেছে। রাজুক দায় এড়াতে পারে না, গৃহায়ণ দায় এড়াতে পারে না। তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে, প্ল্যান দিচ্ছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয়। তবে এই দফায় এসেই যেন হাঁসফাঁসের কারণ। সূর্য থেকে আসে এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন, আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন। তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে, কিন্তু লং ওয়েভ গ্লাসে কিছুটা আটকা পড়ে, বাধাগ্রস্ত হয়, যার জন্য এই কাচের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয়। যেন অসহায় রাজুক বলছে বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের। তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের। কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে, যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের। বর্তমান যে ইমারত বিধিমালা রয়েছে সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ইমারত বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলেন রাষ্ট্রবন্দী হয়ে গেছে। এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের বাসযোগ্যতা সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে। এক দশক আগেও আগারগাঁয়ের এই এলাকাটা ছিল সবুজ আর জলে ঘেরা, তবে এখন সেখানে কনক্রিট আর কাচের এক রূঢ় বাস্তবতা, যার অধিকাংশই সরকারি ভবন। তাই বিধিমালা যতই সংশোধন হোক, এখানে প্রাণ ফেরা কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। গাইবান্ধার গরমের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। এতে ভোগান্তি আরও বেড়েছে এলাকাবাসীর। এ কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানা। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, গরমের কারণে চাহিদা বাড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। দিনের বেলায় অন্ধকার ব্যবসা প্রতিষ্ঠান, কারণ নেই বিদ্যুৎ। গরমের মধ্যে অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই ব্যবসায়ীদের। চলতি গ্রীষ্ম মৌসুমে চরম লোডশেডিং চলছে গাইবান্ধায়। এলাকাবাসীর অভিযোগ, 30 মিনিট বিদ্যুৎ থাকলে লোডশেডিং হয় 1 থেকে 1.5 ঘন্টা। এভাবে চলতে থাকে সারাদিন রাত। নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ শিডিউল করে সামান্য লোডশেডিং এর কথা বললেও বাস্তবে তার চিত্র বিপরীত। এ কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানা। একদিকে ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে তীব্র গরম, আর এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। কারেন্ট চলে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে থাকে না। এইরকম করে কারেন্টে যদি এত সমস্যা হয়, তাহলে আমরা ঘরে কাজ কাম করবো কিভাবে? কিছুক্ষণ পরপর কারণ লোডশেডিং হয়, এভাবে তো আমরা অর্ডারপাতি নিয়ে কাজকর্ম সারতে পারতেছি না। আমাদের যে ব্যবসা, আইটি ব্যবসা, এই আইটি ব্যবসা সম্পূর্ণই হলো কারেন্টের উপর নির্ভর। কারেন্ট থাকলে আমাদের ব্যবসা আছে, কারেন্ট না থাকলে আমরা অচল। এদিকে অতিরিক্ত লোডশেডিং এর অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ বিভাগের দাবি, তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ায় শিডিউল করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চাহিদার সাথে প্রাপ্তির একটু হলেই মেনলি লোডশেডটা হয়। হঠাৎ করে আবার আমাদের পারিপার্শ্বিক অবস্থা, গরমটা একটু বেশি, অন্য সময়ের সাথে গরমটা একটু বেশি মনে হচ্ছে, এই জন্য হতে পারে একটু লোডশেড হতে পারে। নেসকো ও পল্লী বিদ্যুতের তথ্য মতে বর্তমানে গাইবান্ধায় দৈনিক বিদ্যুতের গড় চাহিদা 90 মেগাওয়াট। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরে লিচু বাগানগুলোতে মৌসুমের শুরুতে প্রচুর মুকুল এলো। তীব্র দাবদাহে মঞ্জুরিগুলো শুকিয়ে তামাটে রং ধারণ করেছে। গুটি ঝরে পড়ায় পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় বাগানিরা। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না বলে জানান তারা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাগানগুলোতে এবার মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না, চায়না 3 আর বেদানার প্রচুর মুকুল এলেও বৈশাখের তীব্র তাপ প্রবাহ আর অনাবৃষ্টির কারণে পুড়ে যাচ্ছে গাছের মুকুল, ঝরে পড়ছে নতুন গুটি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না লিচুর গুটি। চোখের সামনে সব গুটি ঝরে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন বাগানিরা। এই খরাতে আমাদের যে লিচুর বাগান থেকে এইভাবে সব যে গুটিগুলো ঝরে যাচ্ছে। পানি সেচ দিয়েছি, কীটনাশক একটু ব্যবহার করতেছি, তাও মনে করেন যে এই যে ফল দেখেন মুকুল সব চলে গেছি। পানি দিচ্ছি, সার দিচ্ছি, তার কীটনাশকও দিচ্ছি, তারপরেও আমাদের এখন লিচু, আমার গাছের লিচু নাই। যদি বৃষ্টি না হয় তাহলে লিচু থাকবে না, নষ্ট হয়ে যাবে। মুকুলগুলো অনেক আসছিল কিন্তু থাকতেছে না, ঝরে যাচ্ছে। তাই এবার কৃষক অনেক লোকসানের সম্ভাবনা পাচ্ছে। লিচুর গুটি রক্ষায় বাগানে নিয়মিত সেচ ও গাছে ওষুধ প্রয়োগ করতে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কমপক্ষে 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রদান অব্যাহত রাখা, আর যদি সম্ভব হয়
আর 10 থেকে 15 বছর যে সমস্ত গাছ আছে ফলন বৃদ্ধির জন্য 250 থেকে 300 গ্রাম ইউরিয়া সার এটা মাটিতে প্রয়োগ করতে হবে। আর যখন এই তাপপ্রবাহ শেষ হয়ে যাবে তখনও ফলনটা বৃদ্ধির জন্য কিন্তু 15 দিন অন্তর সেচটা কিন্তু অব্যাহত রাখতে হবে। দিনাজপুরের 13 উপজেলায় 5,680 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুর অঞ্চলে দীর্ঘ হচ্ছে খরার প্রবণতা, যার নেতিবাচক প্রভাব পড়েছে এই অঞ্চলে কৃষি অর্থনীতিতে। বৃষ্টিপাত কমে যাওয়ায় রোগবালাই ও সেচের কারণে ধানের দ্বিগুণ খরচ বেড়েছে চলতি বোরো মৌসুমে। গবেষকদের মতে খাদ্য নিরাপত্তা বলয় ঠিক রাখতে খরা ও বন্যা সহনশীল জাত উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এখনও ধানই রংপুর অঞ্চলের কৃষকের অন্যতম প্রধান ফসল, আর বোরো মৌসুমে দেশের চালের বড় যোগান আসে এই অঞ্চল থেকে। গেল 15 দিনে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে, যা ধীরে ধীরে স্থায়ী হচ্ছে। ফলে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করাই এখন কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি কমায় রোগবালাইয়ের প্রকোপ যেমন বেড়েছে, একই সাথে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত সেচের। ফলে উৎপাদন ব্যয়ে এখন নাভিশ্বাস উঠেছে প্রান্তিক কৃষকদের। বিভিন্ন রকম অসুখ ধরতেছে, পচানি ধরতেছে, তেলটা ঘন ঘন কেনা লাগতেছে, পানি দেওয়া লাগতেছে, খরচটা একটু বাড়তে এসেছে। সেচ দিতে হচ্ছে বেশি, খরচ হচ্ছে বেশি, তেলের দাম বেশি, সব বেশি, কৃষকের নাজেহাল অবস্থা। কৃষক কিন্তু তার তো কখনই পারবে না এই প্রোডাকশন কস্টের সাথে তাল মিলিয়ে তাদের লাইভলিহুড করতে বা প্রোডাকশন বাড়াতে বা প্রোডাকশন করতে আগ্রহী হতে। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, তা না হলে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। কিভাবে আমরা খরাতে এই ধানটা টিকে থাকবে সেই ধরনের গবেষণা করা দরকার। আমাদের গভর্নমেন্টের কিছু পলিসি লেভেলে পরিবর্তন আনতে হবে, যে আমাদের খাল বিল নদী নালাগুলো ড্রেজিং করে খুঁড়তে হবে। গবেষণা বলছে সাধারণ খরায় 15 থেকে 40%, মাঝারি খরায় 40 থেকে 70% এবং তীব্র খরায় 90% পর্যন্ত ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে। এই যে এত ফসল নষ্ট হচ্ছে, এত শতাংশ ফসল নষ্ট হচ্ছে, এতে কিন্তু অর্থনৈতিকভাবে কৃষকরা কিন্তু প্রভাবিত হচ্ছে। তাদের কৃষি জীবন জীবিকা সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে খাদ্য নিরাপত্তা সেটা কিন্তু ঝুঁকির মুখে পড়ছে। শুধু খরাই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো দুর্যোগও মোকাবিলা করতে হচ্ছে রংপুর অঞ্চলের কৃষকদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবারে ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত খামারিরা। কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু। ইতিমধ্যে অনেক খামারে শুরু হয়েছে অগ্রিম বেচাকেনাও। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, চাহিদার বিপরীতে পশুর সংখ্যা বেশি হওয়ায় আমদানির প্রয়োজন হবে না। আলতাফ হোসেনের রিপোর্ট। এবার কুরবানির বেচাকেনা আকর্ষণীয় করতে গবাদি পশুর নাম রাখা হয়েছে রঙিন পর্দার তারকাদের নামে। ডিগবাজিদের জন্য নাম রাখা হয়েছে জায়েদ খান, ওইটা হলো ডিপজল আর এটা হলো সাবেক খান। সুন্দর গোলগাল এবং সবাই আদর করে বিধা আমরা নাম দিয়েছি পরিমণি। খাবার পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজলকে। আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তাদেরকে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জাতের গরু মহিষের সমারোহ দেখা যাচ্ছে খামারগুলোতে। রাজধানীর কেরানীগঞ্জের এই খামারটিতে আসন্ন কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে 3000-এর বেশি গবাদি পশু। গত বছর এই সংখ্যাটি ছিল 2000-এর মতো। খামারিদের ধারণা, এবার কুরবানিতে পশুর চাহিদা থাকবে বেশি। গত বছর কিন্তু প্রায় 2000+ আমরা গরু সেল করছিলাম, আর আমরা ঈদের ঠিক 15 দিন আগেই মোটামুটি 100% আমরা সোল্ড করে ফেলছি। ইনশাল্লাহ আমরা আমাদের সব গরুগুলো সেল করে দিতে পারবো। খামারগুলোতে সবচেয়ে বেশি দেখা মিলছে শাহিওয়াল জাতের গরু, তবে চাহিদার কথা চিন্তা করে রাখা হয়েছে দেশি জাতের গরুও। 1 থেকে শুরু করে 8 লাখ টাকা মূল্যের গরুও মিলছে খামারগুলোতে। ইতোমধ্যেই অনেক ক্রেতা খামারে এসে অগ্রিম কিনে রাখছেন পছন্দের কোরবানির পশু, তবে দাম বৃদ্ধির অভিযোগ তাদের। 3টা গরু কিনছি আর কি, আমার গ্রামের বাড়ির জন্য একটা, ঢাকার যেখানে থাকি সেখানকার জন্য 2টা। প্রাইসটা মনে হচ্ছে একটু বেড়ে যেতে পারে শেষের দিকে, তো এই জন্য আগে থেকে একটু ভালো গরু চুজ করে রাখতেছি। দেশে দিন দিন বাড়ছে কোরবানির পশুর চাহিদা, সেই সঙ্গে বেড়েছে এর সংখ্যাও। তাই কোরবানির জন্য আমদানির প্রয়োজন হবে না বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। আর দাম নিয়ে বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয় সেজন্য নজরদারি থাকবে বলেও জানান তিনি। বাজারে যখন একটু দাম বৃদ্ধি থাকে তখন মানুষ কিন্তু কোরবানির সংখ্যা কমায় দেয়, আবার যখন
দাম অনেক কমে যায়, তখন অনেক পশু জবাই করে আননেসেসারিলি। সুতরাং আমাদের যেটুক প্রয়োজন ন্যায্যতা সেটুক প্রস্তুতি আমাদের আছে, বাহির থেকে একটা পশু আনা প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গত বছর কোরবানির 1,94,00,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছিল 1,25,35,000-এর বেশি গবাদি পশু। এবার গতবারের চেয়ে চাহিদা বাড়বে 5% বেশি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নদুয়ার খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের 16 কিলোমিটার উড়াল সড়কে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী মে মাসে। চালুর ফলে বন্দর কেন্দ্রিক যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগ ও কানেক্টিভিটি বাড়বে বন্দর নগরী ঘিরে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সবুজ আর পাহাড়ের বুক ছিঁড়ে চট্টগ্রামের উপর বয়ে চলছে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। স্বপ্ন জাগাচ্ছে নগর ও বন্দর কেন্দ্রিক যানজট কমিয়ে যোগাযোগ খাতে বড় পরিবর্তনের। ইতিমধ্যে গত 14 নভেম্বর স্বপ্নের উড়াল সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নগরবাসীর অপেক্ষা এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। সিডিএ বলছে যান চলাচলের জন্য মে মাসেই খুলে দেওয়া হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেটা 14টা র্যাম্প আছে আমাদের টোটাল, এই 14টা র্যাম্প আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ওপেন করব। যেটা যখন শেষ হবে তখন আমরা চালু করে দিব, যাতে মানুষ দ্রুত এটার সুবিধাটা নিতে পারে। নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত 16 কিলোমিটার এই উড়াল সড়কের টোলের হারের প্রস্তাবনা দিয়েছে সিডিএ, যেখানে প্রাইভেট কার 80, বাস 200 থেকে 280 আর ট্রাক গুনতে হবে 200 থেকে 450 টাকা পর্যন্ত। তবে চলবে না মোটরসাইকেল। এটি আমূল পরিবর্তন ঘটাবে যোগাযোগ খাতে। এটা যে শুধুমাত্র এয়ারপোর্টকে কানেক্ট করবে তা না, এটা শহরের অনেকগুলো জায়গাকে র্যাম্পের মাধ্যমে সংযুক্ত করবে। নিঃসন্দেহে একটা ভালো প্রকল্প এবং এটার সময় অনুযায়ী এবং দ্রুত বাস্তবায়নটাই আমরা এখন আশা করছি। পুরোপুরি কাজ শেষ হলেও চলছে নিরাপত্তা, লাইট ও ক্যামেরার কাজ। 14টি র্যাম্পের মধ্যে 2টির কাজ শেষ, অন্যগুলো পর্যায়ক্রমে চালু হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল হয়ে কানেক্টিভিটি বাড়াবে দক্ষিণ চট্টগ্রামের সাথে। ব্যবসায়ী নেতারা বলছেন বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে চট্টগ্রাম নগরীর মধ্যে সংযোগ। মিরসরাই ইকোনমিক জোন, যেটাতে প্রায় 15-20 বিলিয়নের ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে যদি একজন ইনভেস্টার যেতে পারে, এটার জন্য আমার মনে হয় যে সুফল কিন্তু পুরো জাতি পাবে। এই দীর্ঘ আকাশপথ নির্মাণে ব্যয় হচ্ছে 4,500 কোটি টাকা। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে আরও একটি মেগা প্রকল্প। 16 কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই লালখান বাজার আসতে সময় লাগবে মাত্র 20 মিনিট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় দুদক কর্মকর্তার নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। গতকাল হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দোষী ব্যক্তি যেই প্রতিষ্ঠানেরই হোক, এক বিন্দু ছাড় দেবে না দুদক। সম্প্রতি সনদ বাণিজ্যে 2 কর্মকর্তা জড়িত এই মর্মে প্রকাশিত প্রতিবেদন দৃষ্টিগোচর হয় দুদকের। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামানকে অর্থের বিনিময়ে অবৈধ সম্পদ অর্জনের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য দুদকে 2 জন কর্মকর্তার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। বিষয়টি সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিলের জন্য একজন পরিচালকের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। সনদ জালিয়াতির ঘটনায় ইতিমধ্যে বোর্ড চেয়ারম্যানের স্ত্রীসহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবি। দুদকের 2 জন কর্মকর্তার নাম আসছে। আমি যতদূর জানি দুদক অত্যন্ত গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। অবশ্যই তারা যথাযথ সিদ্ধান্ত নেবে। একটা অভিযোগ আসলেই তো তাকে আর দোষী বলা যাবে না। অভিযোগটির ভিত্তি কি, অভিযোগের যিনি যাকে অভিযুক্ত করছে তার বক্তব্য কি, প্রত্যেকটা জিনিস তো খতিয়ে দেখতে হবে। চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে রাজধানীতে রাত 11টার পর থেকে পাড়া মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চুরি, ছিনতাই বা এই যে বিভিন্ন বাসাবাড়িতে চুরিগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্যই এই ধরনের সিদ্ধান্তটাই গতকালকে আমাদের কমিশনার মহোদয়। ফিউ এক্সেপশন আছে, ধরেন কাউরান বাজার, গাবতলী বা যেসব পুরো ঢাকার কিছু কিছু জায়গা আছে যেখানে
সারা রাত ব্যবসার কাজে শ্রমিকরা নিয়োজিত থাকে বাস স্ট্যান্ডগুলোতে, সেই সব জায়গাতে হয়তো এই চায়ের দোকানগুলো খোলা থাকতেও পারে। শহরের শৃঙ্খলা বজায় রাখার জন্য, মাদক ব্যবসা বন্ধ করার জন্য বা চুরি ছিনতাই এগুলো বন্ধ করার জন্য সিদ্ধান্তটি সময় উপযোগী বলেই আমরা মনে করি। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে নদীতে ফিরছেন জেলেরা। এরই মধ্যে নদীতে নামার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন ভোলার জেলেরা। সরব হতে শুরু করেছে মাছ ঘাটগুলো। বর্তমানে নদীতে প্রচুর ইলিশ থাকায় জেলেরা উপকৃত হবে বলে আশ্বাস মৎস্য বিভাগের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। কেউ জাল, কেউ বা নৌকা, আবার কেউ অন্য মাছ ধরার উপকরণ প্রস্তুত করছেন। কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মাছ ধরতে সবাই নামবেন নদীতে। জাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর 1 মার্চ থেকে 30 এপ্রিল ইলিশের সব অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। 2 মাসের সেই নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদীতে মাছ ধরবেন জেলেরা। ভোলার নদীর তীরবর্তী জেলেপল্লীগুলো এখন কর্মচঞ্চল। 2 মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা। অবরোধ শেষে আমরা নদীতে নামবো। আল্লাহ যদি মাছ দেয় তো আমরা আবার ইনশাল্লাহ মাছ ধরবো। আমরা এখন জালওয়াল রেডি করতে আছি, ইনশাল্লাহ দিনের পরে নদীতে যাবো, আশা করি আল্লাহ ইলিশ পাবো। নদীতে মাছ গাছের অবস্থা তেমনটার সুবিধার হইলে তো ভালো, না হইলে তো আমরা শেষ। মৎস্য বিভাগ বলছে নদীতে এখন প্রচুর ইলিশ রয়েছে, এতে জেলেরা উপকৃত হবেন। ব্যাপক পরিমাণ আমাদের ইলিশ নদীতে রয়েছে এবং আমাদের জেলে ভাইয়েরাও এখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। 30 এপ্রিল মধ্যরাত থেকে তারা মাছ ধরা শুরু করতে পারবে বৈধ জাল দিয়ে। ভোলায় 1,70,000 নিবন্ধিত জেলে রয়েছেন, কিন্তু নিষেধাজ্ঞাকালে 89,600 জন সরকারি খাদ্য সহায়তা পেলেও সুবিধার বাইরে ছিলেন 80,000 নিবন্ধিত জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার তিস্তা পারে, আর বর্ষা মৌসুমে সেই পানিতে তীর ভেঙে সর্বশান্ত হন বাসিন্দারা। এ কারণে মানবতর জীবনযাপন করছেন কুড়িগ্রামের তিস্তা পাড়ের লাখো পরিবার। যুগের পর যুগ ধরে এই অবস্থা চলতে থাকলেও মিলছে না কোনো প্রতিকার। নদী তীর রক্ষায় দাবি দীর্ঘদিনের হলেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। কুড়িগ্রামের তিস্তা নদীর বিস্তীর্ণ চরে আবাদ হচ্ছে সবজি। শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় চর ও নদীর তীরবর্তী এলাকাগুলোতে সৃষ্টি হয় সেচ সংকট। এর বিপরীত চিত্র বর্ষা মৌসুমে। একদিকে বন্যা, অন্যদিকে নদী ভাঙ্গনে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে হাজারো পরিবার। এলাকাবাসী জানায়, বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধে দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনো সমাধান মেলেনি। নদীটির তীর রক্ষা বাঁধ নির্মাণ না করা হলে আরও অনেক পরিবার ভাঙ্গনে নিঃস্ব হবে। শুকনো মৌসুমে আমার তো পানি টেনে নেই, খুব সুখে থাকি। এখন এই যে বর্ষা আসে নাই, এখন আমাদের খুব দুশ্চিন্তা। যে বস্তা দেয় ভাঙি যায়, ফের বস্তা দেয় ফের ভাঙি যায়। নদী এলাকা যদি খনন হইলে, নদীর বান্ধন হইলে, তাহলে আমাদের সকালে সুবিধা হইতো। প্রতি বছরেই আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে। বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন কনসার্ট হয়, যেখান থেকে আমরা জানতে পারি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, পার শাসন হবে, কিন্তু কোনো প্রকারের কোনো কাজ হচ্ছে না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার তীর রক্ষায় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান আছে। এর ফলাফলের উপর ভিত্তি করে শিগগিরই ডিপিপি প্রণয়ন করা হবে। কুড়িগ্রাম জেলার তিস্তা নদীতে আমাদের স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে আমাদের ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের প্রেক্ষিতে আমরা প্রায় 11.5 কিলোমিটার স্থায়ী নদী তীর সংরক্ষণমূলক ব্যবস্থা নিয়ে একটি ডিপিপি গঠন করা হবে। সেই ডিপিপি অনুমোদনের পর আমরা স্থায়ী কাজ করতে পারবো। কুড়িগ্রামে তিস্তা নদীর 42 কিলোমিটার অংশ রয়েছে। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। গণতান্ত্রিক কার্যক্রমে নয়, বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্রের চর্চা ভালোভাবেই হচ্ছে। সোমবার সকালে তাপপ্রবাহের কারণে কামরাঙ্গীরচরে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও ছাতা বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে একথা বলেন কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি যাদের কাছে ধর্ণা দিয়ে গণতন্ত্রের কথা বলে, সেই যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ও মানবতা লুণ্ঠিত হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামায় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। এদিন
প্রবাহে হাঁপিয়ে ওঠা পথচারীদের মাঝে কামরাঙ্গীর চরে 7টি স্থানে বিশুদ্ধ পানি, স্যালাইন ও ছাতা বিতরণ করা হয়। গণতান্ত্রিক অধিকার যেখানে ভোটিং, সেখানে ভোটিং তো ভূলণ্ঠিত, তাদেরই লেজে উদ্বৃত্তি করে আমাদের দেশে বিএনপি। আজকে গণতন্ত্রের কথা বলে হাসি পায় তাদের এই গণতন্ত্রের কথা। আজকে আমাদের দেশে গণতান্ত্রিক কোনো কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় না, আমাদের দেশে বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে। যারা রাজনীতির নামে সন্ত্রাস করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধেই আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে রুখে দাঁড়ায়। আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশকে বিষাক্ত গ্যাসের চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে শ্রমজীবীদের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করে তিনি একথা বলেন। এর আগে ফকিরাপুরে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচন নিয়েও সরকার প্রহসন করছে। এই সরকারের ব্যর্থ নীতির কারণে আজকের পক্ষ থেকেও বলা হয়েছিল যে সুন্দরবনের কাছে তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। সত্যিকারই উন্নয়ন যদি হয়, সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে, মানুষ বাঁচানো। সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়। নির্বাচন কমিশনকে দিয়ে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন উপজেলা, আর উপজেলা না, এটা উপজেলা হয়ে গেছে। আপনি এটাকে জ্বালায় প্রমাণিত করেছেন। উপজেলার কোনো কাজকর্ম নাই, সব কাজকর্ম করে আওয়ামী লীগের নেতারা, সব কাজ করে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা। বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার। বিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজন্মের এসব প্রযুক্তি আগের তুলনায় আরও উন্নত, নিরাপদ ও পরিবেশ বান্ধব। প্রশ্ন আসছে, এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি? নীতি নির্ধারকরা বলছেন, চোখ আছে প্রযুক্তির সবশেষ সংস্করণের দিকে। রাশিয়া থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তির উন্নততর সংস্করণে চলছে নানামুখী গবেষণা, যার ফলাফল চতুর্থ প্রজন্মের প্রযুক্তি। প্ররিফ বা যুগান্তকারী নামের প্রকল্পের আওতায় রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের সেভিয়ার্সকে গড়ে উঠছে 300 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর ব্রেস্ট ওডি 300। নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির প্রয়োগে এখানে থেমে নেই রাশিয়া। দেশটির ভুলিয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গিয়েও দেখা গেল কেন্দ্রটিতে চলছে 5ম ইউনিট নির্মাণের প্রস্তুতি, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর BN-1200, আর তা উৎপাদনে আসার কথা 2032 সাল নাগাদ। সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত অ্যাটম এক্সপোর মূল বার্তা ছিল চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির বিকাশ। প্রশ্ন আসে, এমন কি বিশেষত্ব আছে এতে যা বিশ্বকে দেবে নতুন কিছু? রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা যা বলছেন তাতে সহজ ভাষায় দাঁড়ায়, অর্থনীতি, নিরাপত্তা আর পরিবেশগত দিক বিবেচনায় চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হবে আরও উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ, কমাবে কার্বন নিঃসরণ, অত্যাধুনিক রিঅ্যাক্টর বা চুল্লি সক্ষম হবে, আরও দক্ষতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে। জ্বালানির প্রাপ্যতা নিয়েও ভাবতে হবে না তেমন। There is a criteria which is aimed for the future development of the nuclear energy, and this is criteria is set according to environmental impact, economically benefits, safety in the first place. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে বসানো রিঅ্যাক্টর VVR-1200 3+ জেনারেশন প্রযুক্তির, যা চতুর্থ প্রজন্মের আগে সবশেষ সংস্করণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রূপপুরের দ্বিতীয় প্রকল্পে কোন ধরনের প্রযুক্তির কথা ভাবছে বাংলাদেশ? আমরা দেখব সে ডিজাইনের প্রবণতা, আইএর সাথে যোগাযোগ করব যে একটা জেনারেশন 4 রিঅ্যাক্টর কনস্ট্রাকশন করতে গেলে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স কী। যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির গাইডলাইন আমরা পাবো,
এবং নতুন কান্ট্রিগুলি আত্মস্থ করার মতো সমস্ত ধরনের সুপারিশ আইয়ের পক্ষ থাকবে, তখন হয়তো আমরা ভেন্ডর কান্ট্রির সাথে যোগাযোগ করব। প্রযুক্তি যে এগিয়ে গেছে বহুদূর তার বার্তা মিলল রাশিয়ার অ্যাটম এক্সপোতে। অংশীজনদের চাওয়া ধ্বংসাত্মক কাজে নয়, মানব কল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ উপায়ে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, সোচি, রাশিয়া। $8 ট্রিলিয়ন বিশ্ববাজার, অথচ ধুঁকে মরছে বাংলাদেশে হালকা প্রকৌশল শিল্প। উদ্যোক্তারা বলছেন আমদানি করা পণ্যের দৌরত্বে ক্রমাগত বাজার হারাচ্ছেন তারা। কাঁচামাল আমদানিতে মাত্রাতিরিক্ত শুল্ক আর ব্যাংক ঋণের জটিলতায় সম্ভাবনাকে ডোবাচ্ছে বলে দাবি লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অব বাংলাদেশে। অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিকে ঝুঁকিমুক্ত করতে অবশ্যই এগিয়ে নিতে হবে হালকা প্রকৌশলীকে। ফরহাদুর রহমানের রিপোর্ট। ৩৫ বছর ধরে হালকা প্রকৌশল শিল্পে কাজ করেন সাব্বির মিয়া। তৈরি করেন বিভিন্ন শিল্পে দরকারি নানা যন্ত্রপাতি। একসময় ভালো চাহিদা থাকলেও এখন আর নেই তেমন। দেশ যখন এগিয়ে চলছে আর বাড়ছে মাথাপিছু আয়, সেই যাত্রাপথে কাজ হারিয়ে সংসারের আয় রোজগার নিয়ে শঙ্কার কথা জানালেন তিনি। আগের মতো কাজ নাই, এখন কাজ খুব কম। আমাদের বেতনেরই পয়সা পাই না এখন। বড় ধস একদম শিল্পতে। একই অবস্থা গুরুমুখী বিদ্যায় পারদর্শী ও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এই খাতে যুক্ত হওয়া হাজারো প্রকৌশলীর। তারা বলছেন শিল্পকে কোনো সুরক্ষা না দিয়ে আমদানি করা হচ্ছে কম দামি যন্ত্রাংশ, যা তাদের দাঁড় করিয়ে দিচ্ছে অসম বাজার প্রতিযোগিতা ও ঝুঁকির মুখে। এই কাজগুলো আমরা আসলে ছোট থেকে আমরা একটা ওয়ার্কশপে গিয়া ওখানে কাজ শিখছি, শেখার পরে তারপরে আমরা নিজের ওয়ার্কশপ দিয়ে বড় বড় যে কারখানাগুলো ছিল এলা তখন সব বন্ধ হয়ে যাইত। তার কারণ যে ব্যবসার প্রতিষ্ঠিতি লোকজন চালাইতেই পারে না। যে মালটা আমরা 1500 টাকা বানাইতাম, চায়না ওইটা 300 টাকার মাধ্যমে দিতে পারে। কৃষি, পোশাক কিংবা চামড়া সব শিল্পকে বাঁচিয়ে রাখে হালকা প্রকৌশল শিল্প। সব শিল্পে সুতি কাগার হয়ে থাকা এই হালকা প্রকৌশলে রয়েছে $8 ট্রিলিয়ন মানে $8 লাখ কোটি বিশ্ব বাজার। অথচ বহু বছর ধরে হাক ডাক দিয়ে বহুমুখী পণ্য নিয়ে রপ্তানি বাজার ধরতে যাওয়া বাংলাদেশ এখনও আটকে আছে নামমাত্র রপ্তানি আয়ের পরিসংখ্যানে। কেন এমন বেহাল দশায় দেশের এই শিল্প খাতটি? যদিও রপ্তানি নীতি, শিল্পনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবখানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এই শিল্পকে, কথা ও কাজের ফাঁক গলে দিন দিন শিল্পটি তলিয়ে যাচ্ছে বলে আক্ষেপ এ খাতের শীর্ষ সংগঠন লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের। এই শিল্প খাতের যে একটা ভিতরে শক্তি আছে, এই শক্তিটাকে আমরা ফ্লারিশ করতে পারতেছি না বা জাতীয় অর্থনীতি কাজে লাগাতে পারতেছি না। ইচ অ্যান্ড এভরিওয়্যার আপনি দেখবেন লাইট ইঞ্জিনিয়ারিং অন্যতম প্রাধান্য পাওয়া একটা অগ্রাধিকার খাত, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো নতুন ইনোভেশন নাই। অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব বোর্ডকে ভাবতে হবে কোথায় কিভাবে সুবিধা দিলে দীর্ঘমেয়াদে লাভবান হবে দেশ। আমরা চাইলে কিন্তু সেটা বাজারটা আরও প্রসারিত করতে পারি। তো সেক্ষেত্রে দেখতে হবে যে এই ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে তাদের যে নীতি কী ধরনের সহায়তা দরকার আমাদের সরকারের দিক থেকে, এবং বাইরেও যাতে আমরা এই মার্কেটটা ধরতে পারি। হালকা যে সমস্ত প্রকৌশল যন্ত্রপাতি আছে সেগুলো আসলে আমরা এক্সপ্লোর করতে পারি, এবং এটা কিন্তু একটা পটেনশিয়াল সেক্টর। সংশ্লিষ্টদের দাবি হালকা প্রকৌশলকে হালকা হিসেবে দেখলে কখনোই টেকসই হবে না ভারী শিল্পের অগ্রযাত্রা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠলেও পাওয়া যায় না প্রকৌশলী। বেশিরভাগ বিদেশি প্রকৌশলী দিয়ে চলছে বিদ্যুৎ কেন্দ্র। তাই দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নবীন প্রকৌশলীদের পাওয়ার প্ল্যান্টের উপর ক্যারিয়ার গড়তে প্রশিক্ষণ দিচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বিস্তারিত তৌকিব পেদার ক্যামেরায় শিকদার জাবির হোসেনের রিপোর্টে। বাংলাদেশে একের পর এক গড়ে উঠছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে এসব বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই বিদেশি প্রকৌশলী নির্ভর। তাই দেশের প্রকৌশলীদের পাওয়ার প্ল্যান্ট ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। চীন ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যৌথ এ প্রতিষ্ঠানের আয়োজনে রবি ও সোমবার 2 দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে। এতে অংশ নেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েটের তড়িৎ এবং যান্ত্রিক অনুষদের 4র্থ বর্ষের 50 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক।
এ সময় পাওয়ার প্ল্যান্টের বয়লার চেম্বার, কয়লার ব্যবহার এবং কয়লা খালাসের জেটি সহ কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখানো হয় প্রশিক্ষণার্থীদের। শেখানো হয় পাওয়ার প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক বিষয়গুলো। সরাসরি পাওয়ার প্ল্যান্ট চালানোর এমন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্র্যাকটিক্যালি এখানে নলেজ হয়েছে। ফ্রেশার ইঞ্জিনিয়ার তাদের জব ফিল্ডে অনেক কাজে লাগবে। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য তাদের রেসপেক্টিভ ফিল্ডে গিয়ে সেই টেকনোলজিগুলোকে বাস্তবে দেখা। এভাবে যদি আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার্সরা এভাবে হেল্প করতে থাকে সবকিছু শিখতে, তবে অবশ্যই আশা করি যে আমরা ভবিষ্যতে একটা ভালো ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারবো পাওয়ার প্ল্যান্ট ফিল্ডে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা বলছেন, যাতে শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত বাস্তবিক জ্ঞান ও ধারণা লাভ করে এবং ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র ও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি সম্বন্ধে তারা আরও আগ্রহী হয়ে ওঠে। তাই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। We can share more the technology and the resource between the two countries, but also deepen the friendship and the understanding among those people. একাডেমিক লেখাপড়ার সাথে সাথে প্রায়োগিক যে শিক্ষা সেটাও এখান থেকে তারা শিখবে। ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছে, তাদেরকে সংক্ষিপ্ত পরিসরে একটা আইডিয়া দিয়ে একটা ইন্টারেস্ট গ্রো আপ করা। 2020 সালের 8 ডিসেম্বর বাণিজ্যিকভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যায় 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। উৎপাদনে যাবার পর থেকেই দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10 ভাগ নিরবিচ্ছিন্নভাবে যোগান দিয়ে যাচ্ছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রংপুর সিটি কর্পোরেশন ও দিনাজপুর পৌরসভা সহ স্থানীয় সরকারের 16টি প্রতিষ্ঠানের কাছে প্রায় 120 কোটি টাকার পাওনা আদায় নিয়ে বেকায়দায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। বারবার চিঠিপত্র দিয়েও পাওনা আদায় হচ্ছে না বলে জানায় প্রতিষ্ঠানটি। তবে নেসকোর দাবি অস্বীকার করেছে রংপুর সিটি কর্পোরেশন ও দিনাজপুর পৌর কর্তৃপক্ষ। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের পেশি শক্তির কারণে লোডশেডিংয়ের কবলে সাধারণ মানুষ। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকির মাহমুদ। কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল আদায় নিয়ে বিপাকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। রংপুর সিটি কর্পোরেশন ও দিনাজপুর পৌরসভা সহ 15টি পৌরসভার কাছে বকেয়া 115 কোটি 93 লাখ টাকা। নেসকোর তথ্য অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশনের 40টি সংযোগের অনুকূলে 7 কোটি 89 লাখ টাকা ও 15টি পৌরসভার 330টি সংযোগের বিপরীতে 82 কোটি 18 লাখ টাকার বিল বকেয়া। তবে 24 কোটি 82 লাখ টাকার সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল দিনাজপুর পৌরসভার। নেসকোর প্রধান প্রকৌশলী জানান, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েও কোনো সাড়া মিলছে না। প্রয়োজনে সরকারি রাজস্ব আদায়ে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সিস্টেম পরিচালনা করার জন্য আমাদের জন্য আসলে খুবই কষ্ট হয়ে যায়। এজন্য স্থায়ী সরকার সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিভিন্ন সময় আমরা অনুরোধ করব সিটির মাধ্যমে। তবে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জানান, তার 2 মেয়াদে কোনো বকেয়া নেই। আর দিনাজপুর পৌর মেয়রের উল্টো নেসকোর কাছে জমির বকেয়া 35 কোটি টাকা দাবি করছেন। যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গার বকেয়ার পরিমাণ প্রায় 35 কোটি টাকা। তা আমরা এই বকেয়া টাকাটা এবং আমাদের যে নেসকোর যে পাওনা টাকাটা সমন্বয় করে আমরা কিন্তু এর একটি নিরসন করতে পারি। অলরেডি আমরা বকেয়া আমরা 50 লাখ করে 1 কোটি টাকা পেমেন্ট করছি এবং তারপর থেকে আমাদের চলতি বিল কোনো বকেয়া নেই। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের পেশি শক্তির কারণে লোডশেডিং এর কবলে সাধারণ মানুষ। আমাদের যে বিদ্যুৎ সংকট হচ্ছে বিদ্যুৎ সংকট হচ্ছে, সেই বিদ্যুৎ সংকটগুলোও কিন্তু সাধারণ মানুষকেই পোহাতে হচ্ছে। 2016 সালের 1 অক্টোবর নেসকোর রংপুর বিভাগের 8টি জেলা শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয়। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। পানির সঙ্গে লবণ, KMS ও এসিটিক অ্যাসিড মিশিয়ে তার ভেতর মৌসুমী সবজি ও ফল রেখে দিলে সংরক্ষিত থাকবে বছরের পর বছর। পাশাপাশি তা দিয়ে বানানো যাবে নানা মুখরোচক খাবার। সম্প্রতি গবেষণার মাধ্যমে ফল ও সবজি সংরক্ষণে সফলতা পাবার পর বেকার যুব সমাজের মাঝে প্রশিক্ষণের মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। গবেষকরা বলছেন, ফল ও সবজি সংরক্ষণের প্রশিক্ষণ শেষে নতুন উদ্যোক্তা গড়ে উঠবে বলেও আশা তাদের। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট।
টমেটো, গাজর, আমড়া অথবা কাঁচা আমসহ বিভিন্ন পচনশীল ফল কিভাবে বছর ধরে সংরক্ষণ করা যায় সেই প্রশিক্ষণ চলছে বরিশালের কৃষি গবেষণা ইনস্টিটিউটে। প্রশিক্ষক ও গবেষকরা জানান 100 গ্রাম লবণ, 10 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড, 900 গ্রাম পানি ও 1 গ্রাম KMS মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে 1 কেজি সমপরিমাণ যে কোনো ফল অথবা সবজির সাথে মেশালে 1 বছরের জন্য তা সংরক্ষণ করা সম্ভব। আমরা 1 বছরের অধিকার সংগ্রহ করতে পারি এবং এটা দিয়ে পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকার পণ্য তৈরি করতে পারি। কর্মকর্তারা জানান তরুণ প্রজন্মকে ব্যবসায়ী বান্ধব করে গড়ে তুলতে এমন প্রশিক্ষণের আয়োজন করেছেন তারা। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষক তাদের অবহিত করতে পারি বা উদ্যোক্তা তৈরি করতে পারি। বর্তমানে বরিশাল বিভাগের 6টি জেলার কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল ও সবজির সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে প্রায় 5000-এর বেশি বেকার তরুণ তরুণী প্রশিক্ষণ নিচ্ছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। চলমান তাপপ্রবাহের মধ্যে ঝালকাঠি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। পানির জন্য দীর্ঘ লাইন, গরমের মধ্যে বিভিন্ন পাত্র নিয়ে এলাকাবাসী অপেক্ষা করলেও পানি পড়ছে খুবই ধীর গতিতে। গত 1 বছর ধরে তীব্র পানির সংকট দেখা দিয়েছে ঝালকাঠি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে। চলমান তাপপ্রবাহে এই সংকট আরও বেড়েছে। স্থানীয়রা জানান নিয়মিত বিল পরিশোধ করা হলেও মিলছে না 24 ঘন্টা নিরবচ্ছিন্ন পানি সরবরাহের সুবিধা। মানে কোনো কেয়ার করে না আমাকে দিক। নামাজ পড়ার সময় পানি পাই না, উজু করতে পারি না। ঘরে জীবন নতুন সব নদীতে যাওয়া লাগে। সরু পাইপ এবং কয়েকটি পাম্প নষ্ট হয়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এখানে 7 ডিস্ট্রিক্ট প্রকল্প থেকে ভূপৃষ্ঠস্থ পানি একটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে, যা ঝালকাঠিবাসীর জন্য একটা সুখবর বয়ে। ঝালকাঠি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে অন্তত 10,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, ঝালকাঠি। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদী ডেঞ্জার জোনে চলছে অবৈধ নৌযানে যাত্রী পারাপার। ফিটনেসবিহীন ছোট ট্রলার ও স্পিডবোটে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী। এমনকি সব জানা সত্ত্বেও নির্বাক নিয়ন্ত্রণকারী সংস্থা BIWTA ও নৌ পুলিশ চলমান কালবৈশাখীর মৌসুমে এসব নৌযান নিয়ন্ত্রণে আনার দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মনপুরা থেকে শতাধিক যাত্রী নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে তজুমুদ্দিন ঘাটে আসে ছোট একটি ট্রলার। অথচ ওই রুটে BIWTA এর একটি সি ট্রাক বরাদ্দ থাকলেও গত 6 মাস ধরে তা বন্ধ। একই অবস্থা ইলিশা লক্ষ্মীপুর নৌ রুটে। 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার ইলিশা থেকে সাগর মোহনা পর্যন্ত 110 কিলোমিটার ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করে সি সার্ভে ছাড়া অন্য সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মানুষের যান জীবনে অনেকটা রিস্ক নিয়েই মানুষ পারাপার করছে। মানুষ একজনের উপরে একজন পড়তেছে। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নৌ পুলিশ ও BIWTA এর কর্মকর্তাদের উপস্থিতিতেই চলছে এসব অবৈধ নৌযান। মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলতে থাকবে। ভোলার 15টি রুটে অবৈধ ট্রলার ও স্পিডবোট চলাচল করে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিশ্বে অতিমাত্রায় প্লাস্টিক দূষণ কমিয়ে আনতে কানাডার অটোয়াতে চলমান জাতিসংঘের পরিবেশ সম্মেলনে বৈশ্বিক চুক্তির উপর জোর দিচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে বৈশ্বিক চুক্তি করার আহ্বান জানান পরিবেশ ও বনমন্ত্রী। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। জাতিসংঘের হিসেব বলছে প্রতি বছর প্রায় 40 কোটি টন প্লাস্টিক উৎপাদন হচ্ছে। 2050 সালে এর পরিমাণ 3 গুণ বৃদ্ধি পাবে। আর এখন বছরে প্রায় 80 লাখ টন প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ছে, যা 2050 সালে দাঁড়াবে 1.5 লাখ টনেরও বেশি। দেশে পদ্মাসহ বিভিন্ন নদ নদীর মাধ্যমে প্রতিদিন প্রায় 300 ধরনের প্লাস্টিক পণ্য বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে বলেও গবেষণায় উঠে এসেছে।
এমন বাস্তবতায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই প্লাস্টিক দূষণ রোধে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন দেশের মধ্যে চুক্তি করার বিকল্প নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে কানাডার রাজধানী অটোয়ায় চলমান জাতিসংঘের ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন কমিটির 4র্থ অধিবেশনে চলে বিভিন্ন দেশের বিশ্লেষণ। প্লাস্টিক দূষণ রোধে দ্রুত আইন প্রণয়নের তাগিদ দিচ্ছে বাংলাদেশ সহ জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র। কনভেনশনটা হবে বা ট্রিটিটা হবে, সেটা কি ধরনের হবে, সেটার আইনগত দিকগুলো কি থাকবে, ভিত্তিটা কি হবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এর মাধ্যমে একটি কনভেনশন তৈরি হবে। এদিকে দূষণ রোধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পাশে নিয়েই উন্নত দেশের প্রতি চাপ সৃষ্টির কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী। আমাদের যে 1.5 ডিগ্রি সেলসিয়াস গোল আছে ক্লাইমেট চেঞ্জে, সেটার সাথে অ্যালাইন করে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এবং সেই পদক্ষেপগুলো যেন আমাদের গ্লোবাল প্লাস্টিক ট্রিটির ফাইনাল ইয়াতে থাকে। ভয়াবহ প্লাস্টিক দূষণ রোধে দেশীয় ও আন্তর্জাতিক আইন প্রণয়নের পাশাপাশি পরিবেশ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্লাস্টিক পণ্য ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির উপর। কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে যে আলোচনা হলো, এরই ভিত্তিতে আগামী সম্মেলনে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে সকল দেশের সমর্থনেই একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের লক্ষ্য নিয়েছে জাতিসংঘ। কানাডার রাজধানী অটোয়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। হাসপাতালে রোগীদের খাবার, ওষুধ ও আউটসোর্সিং সরবরাহের টেন্ডারে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলেও জানায় তদন্ত দল। রাজিবুল হাসানের তথ্য ও জুনায়েদ রুবেলের ছবি নিয়ে রিপোর্ট। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভোগান্তি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। এসব বিষয়ে এবার খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুপুরে হাসপাতালে অভিযান শুরু করে গাজীপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের একটি তদন্ত দল। অনুসন্ধানে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা আসবাবপত্র, বিভিন্ন যন্ত্রপাতি খুঁজে বের করেন। ঘুরে দেখেন বিভিন্ন ফ্লোর। পরে মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক মনিরুজ্জামানের রুমে দীর্ঘক্ষণ বৈঠক করেন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান খান ও তদন্ত দলের সদস্যরা। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথাও জানান গাজীপুর দুদকের উপপরিচালক। হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার, ওষুধ সরবরাহের টেন্ডার, আউটসোর্স জনবল সরবরাহের টেন্ডার, এই টেন্ডার সংক্রান্তে বেশ কিছু অনিয়মের অভিযোগ ছিল এবং সেগুলো সম্পর্কে আমাদের টিম তথ্যপত্র সংগ্রহ করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে প্রাথমিক সত্যতা রয়েছে অভিযোগগুলোর। বলা হয়, হাসপাতালের নির্মাণ প্রকল্পে দুর্নীতিসহ অভিযোগের সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বা সংসদীয় স্থায়ী কমিটিও কিছু তদন্ত করেছে। আমরা সেই সংক্রান্ত রেকর্ডপত্রগুলোও নিয়েছি। আমরা এইসব রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন আকারে কমিশনে উপস্থাপন করব এবং কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও সরকারি এই হাসপাতালটির পরিচালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সময় সংবাদ, গাজীপুর। দুর্নীতির দায়ে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল কাদের শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আব্দুল কাদের শেখের বিরুদ্ধে ইসলামপুর পৌরসভার 11 জন কাউন্সিলরের করা স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এই কারণে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল কাদের শেখ টানা তৃতীয়বারের মতো মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ঘুষ ছাড়া সেবা দেন না বরিশালের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। মাস কিংবা বছর পেরিয়ে গেলেও গ্রাহকের সেবা মেলাতে দূরে থাক বিদ্যুৎ কর্তাদের অবহেলায় গ্রামের বাড়িগুলো এখন মৃত্যুকূপে পরিণত হচ্ছে। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। টিনের তৈরি ঘর দুটিতে কোনো রকম নিয়ম নীতি না মেনেই দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। হাত বাড়ালেই মেলে 250 ভোল্টের তার। এটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মোল্লাবাড়িতে। বাসিন্দারা জানান, পল্লী বিদ্যুৎ অফিসে গত 5 বছর যাবৎ ধর্ণা দিলেও সমাধান তো দূরে থাক, বিদ্যুৎ কর্তাদের মিষ্টি খেতে 32,000 টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। আমার সামনে এই যে তারটা দেখেন, তো আমাকে ভয় লাগিয়ে গেছে। আমরা কেমনে বাইলে এই ঘরটা আমরা কিভাবে থাকবো? আমাদের জানলার পাশে দাঁড়াইলে আমার হাতে বা মাথায় বাজে। বারবার অবজেকশন দেওয়ার পর আমাদের কথা শুনে না, সর্বশেষ 32,000 টাকা তারা দাবি করছে।
পল্লী বিদ্যুতের এমন অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জ উপজেলার প্রায় ঘরে ঘরে, যার সবশেষ পরিণতি গত 27 এপ্রিল ঢালমারা গ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু। তারা ঘর দুয়ার সেফ না করিয়া পারলে টিনের উপর দিয়ে লাইন লই যায়, কিন্তু তার হেরা কোনো সময় উঁচায় উড়াইবে না। টাকা ছাড়া তারা কোনো কিছু বোঝে না, টাকা দিলে তারা আসবে, টাকা না দিলে আসবে না। একাধিক অনিয়ম অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেন খোদ জেনারেল ম্যানেজার। টাকা নেওয়ার ব্যাপারটা একটু প্রমাণ সাপেক্ষ, একটু যদি আমাকে প্রমাণক সহ উপস্থাপন করে তাহলে অবশ্যই ব্যবস্থা নিব। বরিশাল জেলার 10টি উপজেলা নিয়ে বর্তমানে 2টি পল্লী বিদ্যুৎ সমিতি। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ 3,40,000 গ্রাহক, পল্লী বিদ্যুৎ সমিতি 2-তে গ্রাহক আছে 2,84,140 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জমে উঠছে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আর ভোটাররা চান যোগ্য নেতাকে বেছে নিতে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি রাজপথ, মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রে উপজেলা নির্বাচন। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের বাড়ি ছুটছেন প্রার্থীরা। চূড়ান্ত লড়াইয়ের বেশি দিন বাকি নেই, তাই তো একটুও সময় নষ্ট করতে চান না তারা। ভোট প্রার্থনায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারে পদচারণা প্রার্থীদের। সদর উপজেলার সম্মানিত সর্বস্তর ভোটার ইনশাআল্লাহ আমার প্রতি আস্থা রাখবে এবং ভোট দেবে। শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে। নির্বাচনের মূল হিসাব নিকেশ ভোটারদের কাছে, ভেবেচিন্তেই যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকবে, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবে। এমন কোন প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিরিয়াল দিতে হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। আগামী 8 মে 152টি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ও ইভিএমে অনুষ্ঠিত হবে ভোট। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ঝিনাইদহে শৈলকুপায় প্রতিপক্ষের লাঠির আঘাতে ভ্যান চালক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, শেখপাড়া গ্রামের ভ্যান চালক শরীফুল ইসলাম বাটুলের সঙ্গে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে এ নিয়ে আবারও তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে শরীফুল ইসলাম বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয় বাটুলের। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। দেশে রিজার্ভ পরিস্থিতি, রাজস্ব আহরণ ও খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তথ্য চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে চলমান সিরিজ বৈঠকের মধ্যবর্তী আলোচনায় এসব বিষয়ে জানতে চেয়েছে ঢাকায় সফররত IMF প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, রিজার্ভ ও রাজস্ব আয়ের পাশাপাশি দেশের অর্থনীতি অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চেয়েছে IMF। বিষয়গুলো তারা তথ্য নিয়েছে আমাদের কাছে, এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রোইকোনমিক ইন্ডিকেটর, রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন। আমরা পলিসি রেটগুলো চেঞ্জ করেছি, পলিসি রেটগুলোর কোন লেভেলে আছে, কি তার ইম্প্যাক্ট হচ্ছে, সেই যে জিনিসগুলো ওভারঅল তারা লক্ষ্য করছেন, তারা তথ্য নিচ্ছেন। গ্যাস সংকটের মধ্যে সুখবর দিল বাপেক্স। নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে 4 নম্বর গ্যাস কূপে খনন কাজ শুরু হয়েছে। দিনে মিলবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস, যা দেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে আতিয়া সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। দেশের তীব্র গ্যাস সংকট মোকাবিলায় দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। এ লক্ষ্যে 2023-24 সময়কালের মধ্যে সরকার 46টি কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।
এর মধ্যে 24টিতে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি কাজ করছে, 22টির কাজ করছে বাপেক্স। এর মধ্যে একটি এই বেগমগঞ্জ 4 ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ। 2 শতাধিক প্রকৌশলী ও শ্রমিক এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন। 120 দিনে চলবে এই খনন কাজ। মূল্যায়ন কাম উন্নয়ন কূপটি 3300 মিটার গভীরতায় খনন করা হবে। এরপর বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। আর সে লক্ষ্যে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় 3টি খনন কূপ ছিল, তার ভিতরে 2টা কূপ ইতিমধ্যে খনন হয়ে গেছে, এটা 3য় নম্বর কূপ। প্রতিদিন কমপক্ষে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানায় বাপেক্স। আমরা অতি শীঘ্রই এখান থেকে ড্রিলিং শেষ করে ইনশাআল্লাহ গ্যাস পাবো বলে আশা করতেছি, এবং এখান থেকে গ্যাস পাওয়া গেলে কমপক্ষে মোটামুটি আমরা দৈনিক 10 মিলিয়ন ঘনফিট গ্যাস আমরা জাতীয় গ্রিডে যোগ দিতে পারি। 96 কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে 2.5 শতাধিক মানুষ কাজ করছেন। স্থানীয়দের দাবি, এ সকল গ্যাস জাতীয় চাহিদা মেটানোর পাশাপাশি তারাও যেন জ্বালানোর সুযোগ সুবিধা পায়। আতিয়ার সজন, সময় সংবাদ, নোয়াখালী। নেত্রকোনায় 400 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 3 জনকে। পুলিশ জানায় সোমবার ভোরে জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি চোরাচালানের মাধ্যমে পাচারকালে নেত্রকোনা সদরের রাজুর বাজার চেকপোস্টে ধরা পড়ে। পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকের ভেতর তল্লাশি চালিয়ে 400 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এই সময় ব্যবসায় জড়িত 3 চোরা কারবারিকে আটক করা হয়। 400 বস্তা মোট 20,000 কেজি চিনি রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 24 লাখ টাকা। এছাড়া 18 লাখ টাকা মূল্যের একটি ট্রাকও জব্দ করা হয়। ট্রাক ভর্তি ভারতীয় চিনি, 400 বস্তা ভারতীয় চিনি, মোট 20,000 কেজি, এবং তার আনুমানিক মূল্য প্রায় 24 লক্ষাধিক, এবং ট্রাকটির মূল্য 18 লক্ষ টাকা। সর্বমোট 42 লক্ষ টাকার মালামাল আমরা জব্দ করেছি। প্রতিনিয়ত চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো 6,000 কেজি অপরিপক্ক আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল 5টার দিকে সদর উপজেলার বাকাল চেকপোস্ট এলাকা থেকে আম ভর্তি 2টি মিনি ট্রাক আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অপরিপক্ক আম ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ট্রাক 2টি আটক করা হয়। পরে আটক অপরিপক্ক আমগুলোতে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে পাকানোর প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তা ধ্বংস করে। সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সমঝোতা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। তবে রিয়াদ যদি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে এই চুক্তির প্রস্তাব দেয়া হবে। সোমবার সৌদি আরবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সম্মেলনে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যদিও দ্বিরাষ্ট্র সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলে জানিয়েছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার সৌদি আরবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে যোগ দেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সম্মেলনে। এখানে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও মন্তব্য করেন ব্লিংকেন। বলেন, ইসরায়েল ও সৌদি সম্পর্ক স্বাভাবিক করতে গত মাসে 2 দেশ নিবিড়ভাবে একসঙ্গে কাজ করেছে। রিয়াদের সঙ্গে নিরাপত্তা সমঝোতা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ওয়াশিংটন উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করে তাহলে এই চুক্তির প্রস্তাব দেয়া হবে। ব্লিংকেন আরও বলেন, গত বছর 10 অক্টোবরে তার সৌদি আরব ও ইসরায়েলে যাওয়ার কথা ছিল। নির্দিষ্টভাবে স্বাভাবিকীকরণ চুক্তি ছিল মূল লক্ষ্য। তবে 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার কারণে তা হয়ে ওঠেনি। এদিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ব্লিংকেন। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ব্লিংকেনের সঙ্গে বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টির উপরই জোর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দিলে ইসরায়েলের সঙ্গে শান্তি সম্পর্ক স্থাপন নয় বলে আগেও জানিয়েছিল রিয়াদ। গেল ফেব্রুয়ারিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তখনই হবে যখন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। রাহানুল রানা, সময় সংবাদ। ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার পরও জনগণের সমর্থন ধরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দিন দিন জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমে আসছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। সম্প্রতি প্রকাশিত সিএনএনের একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। জালিয়াতি কিংবা ফৌজদারি মামলা,
আইনি ঝামেলা যতই থাকুক না কেন জনপ্রিয়তার পারদ একটুও কমেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দিন যতই যাচ্ছে মার্কিনদের কাছে ততই গ্রহণযোগ্যতা বাড়ছে তার। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থিতার দৌড়ে এক প্রকার চূড়ান্ত রিপাবলিকান দলের ট্রাম্প আর ডেমোক্রেট দলের বাইডেন। কিন্তু জনপ্রিয়তার দৌড়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে পেছনে ফেলেছেন ট্রাম্প। ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হওয়ার পরও নিজের সমর্থন ধরে রেখেছেন তিনি। সংবাদ মাধ্যম সিএনএন-এর এক জরিপে দেখা গেছে নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থনের হার 49%, যা চলতি বছরের জানুয়ারিতে সিএনএন-এর প্রকাশিত আরেকটি জরিপের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। কিন্তু আগের জরিপের তুলনায় সমর্থন কমেছে বাইডেনের, যা 45% থেকে নেমে এসেছে 43%। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার পর 55% মানুষ ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ আখ্যা দিলেও 3 বছরের ব্যবধানে একই সংখ্যক মানুষ মনে করছেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সফল। এদিকে নতুন জরিপে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ মনে করছেন 61% ভোটার, যা 2022 সালের জরিপে ছিল 57%। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের চলমান মেয়াদের বেশিরভাগ সময় তার প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে দেখা গেছে। 1 বছরের বেশি সময়ে সিএনএন যতগুলো জরিপ চালিয়েছে তার সবকটিতে বাইডেনকে নিয়ে মানুষের মনোভাব প্রায় একই থাকতে দেখা গেছে। অন্তরা সেন, সময় সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। শক্তি সামর্থ্যের পার্থক্য হিসেব নিলে 5-0-তে ক্লিন সুইপও অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। প্রাথমিক দল থেকে যে স্কোয়াড বাছাই করা হয়েছে তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জানিয়েছেন এই মুহূর্তে এরাই লাল সবুজে সম্ভাব্য সেরা ক্রিকেটার। আসন্ন বিশ্বকাপ নিয়েও উচ্চাশা সুজনের। অতীতের ভুল থেকে বের হতে পারলে সুপার 8-এ কোয়ালিফাই করা অসম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ক্লোজ ডোর অনুশীলন শেষ। 17 জনের স্কোয়াড ছোট হয়ে দাঁড়িয়েছে 15 জনে। একজন ডাক পেয়েছেন প্রথমবারের মতো, আর নতুন করে ফিরেছেন পুরানো কয়েকজন। যদিও সুযোগ পাওয়া বা বাদ পড়াদের নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করলেন না বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে যারা আছেন তারাই এখন সম্ভাব্য সেরা ক্রিকেটার লাল সবুজের। প্রতিপক্ষ বিবেচনাতেও এই স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী সুজন। চট্টগ্রামের কন্ডিশন এবং উইকেটে 3 ম্যাচ শেষে সিরিজ স্বাগতিকদের ঘরে আসবে বলে বিশ্বাস তার। জিম্বাবুয়েকে ছোট না করলেও হোয়াইট ওয়াশ অসম্ভব মনে করছেন না সাবেক এই অধিনায়ক। উইল মিস সৌম্য অথবা ফার্স্ট ম্যাচে বা সাকিব কিংবা মুস্তাফিজকে আমরা মিস করবো হয়তো বা তারপরে যারা আছে দে আর ভেরি ক্যাপেবল, সবাই ফর্মেট প্লেয়ার, রান করে গেছে এখান থেকে। আমি কোয়াইট হোপফুল যে প্রথম 3 ম্যাচে বাংলাদেশ সিরিজ যাবে আমি বিশ্বাস করি। ডেফিনেটলি জিম্বাবুয়ের এগেইনস্টে আমি মনে করি যে বাংলাদেশ 5-0 জেতা উচিত, সত্যি কথা বলতে কি ফর্মে আছে বাংলাদেশ। এই 15 জনের স্কোয়াড থেকেই 3 জনকে পরিবর্তন করে দেয়া হবে বিশ্বকাপের মূল দল। ঢুকবেন সাকিব, মুস্তাফিজ এবং সৌম্য। টি-20 বিশ্ব আসরেও তাই বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন সাবেক এই টিম ডিরেক্টর, যদিও তার জন্য দিলেন পূর্ব শর্ত। ইটস অল অ্যাবাউট যে আপনি মাঠে এক্সিকিউট কেমন করছেন, আপনার প্ল্যানিং কেমন, আপনার অপোনেন্টকে আপনি কী প্ল্যানিং করছেন, আপনি ওই গেম প্ল্যানে খেলছেন কিনা বা প্লেয়ার এক্সিকিউট করছে কিনা, সব কিছু ম্যাটার করে। বাট আমি মনে করি চান্স ইজ ব্রাইট। আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি। আমি মনে করি 85-90% আমাদের চান্স আছে যদি আমরা মেজর কোনো মিস্টেক না করি, মেজর কোনো ভুল না করি। বাট আমি মনে করি দলটাও কনফিডেন্ট আছে। উই আর ভেরি গুড ফিল্ডিং স্যার হবো আমরা, মাশাআল্লাহ আমি বিশ্বাস করি। টি-20তে যেরকম জিনিসগুলো দরকার আমার মনে হয় উই হ্যাভ দ্যাট। এদিকে আরও একটা বিশ্বকাপ ঘনিয়ে আসছে। আবারও শুরু হয়েছে পুরানো আলোচনা নতুন করে। কে হবেন টুর্নামেন্টে বাংলাদেশের টিম ডিরেক্টর? যদিও সাবেক টিম ডিরেক্টরের সোজা সাপটা কথা, এই পদটার কোনো প্রয়োজন নেই বাংলার ক্রিকেটে। আমি মনে করি যে পজিশন দরকার নেই, খামগাতে একটা বাড়তি স্পট দিয়ে তো কোনো দরকার নেই। যদি আপনি প্রয়োজন থাকতো তাহলে দিতেন, একসময় প্রয়োজন ছিল অথবা দিয়েছে, এখন অথবা প্রয়োজন নাই, দেওয়ার দরকার নেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অনভিজ্ঞতার জন্য নারী আম্পায়ারের অধীনে খেলতে না চাওয়া ক্লাবগুলো সময়ের ব্যবধানে এই ইস্যুতে রীতিমতো ইউটার্ন করেছে। একইভাবে বক্তব্য পাল্টেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। বিসিবি পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন অবশ্য পুরো ঘটনার পেছনে বড় দায় দেখছেন আম্পায়ার্স কমিটিরই। কেন এমন হাই ভোল্টেজ ম্যাচে পরিচালনার দায়িত্ব অপেক্ষাকৃত কম অভিজ্ঞ জেসিকে দেয়া হলো, এমন প্রশ্ন তুলেছেন তিনি। ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি। তারা কমপ্লেন করেছিল যে তারা
খেলে না, পরে দে অ্যাকসেপ্টেড। মোহামেডান বলেন, প্রাইম ব্যাংক বলেন, ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে, যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল, তাদের একটা ছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি। সুযোগ বুঝে সবারই সুর পাল্টানো, তবে কি দায় কেবলই গণমাধ্যমের? অন্তত বিসিবির অনেক কর্তা ব্যক্তির ইউটার্ন দেখে তো তাই মনে হবে। খেলোয়াড়রা তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলেনি, প্রশ্ন তুলেছেন কয়েকজন কর্মকর্তা। তা আমি মনে করি তারাও যে প্রশ্নটা তুলেছেন, তারা তাদের ক্লাবের স্বার্থে হয়তো তুলেছেন এবং তারা খুব কঠোরভাবে যে প্রতিবাদ বা এটার বিরোধিতা করেছেন এমনও নয়। প্রাইম ব্যাংক মোহামেডান ম্যাচ, সাথীরা জাকির জেসি আর নারী আম্পায়ারিং এই মুহূর্তে দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। পুরো ঘটনা মিথ্যে প্রমাণ করতে, ক্লাবগুলোর অবস্থানকে জায়েজ করতে উঠে পড়ে লেগেছে একটা পক্ষ। মুশফিক মাহমুদুল্লাহর দল নয়, কেউ কেউ টেনে এনেছেন খোদ মুশফিক মাহমুদুল্লাহকেই। কিন্তু প্রশ্ন হলো, পরিস্থিতি ঘোলাটে করলো কারা? ঘটনার পরে দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নারী আম্পায়ারিং নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন তামিম ইকবালের দল প্রাইম ব্যাংকের ম্যানেজার শিকদার আবুল হাশেম কঙ্কন। বলেন, মহিলা আম্পায়ার দেবে এটা তো জানি না আমরা। বাংলাদেশের মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি, আপত্তি করি না। যেহেতু এটা বড় ম্যাচ, এখানে নিয়মিত যারা করে তাদের আশা করেছিলাম। মহিলা আম্পায়ার দেখেন যেটা এলবিডব্লিউ সেটা দেয় না, যেটা হয় নাই সেটা দিয়েছে। আমরা ম্যাচ শুরুর আগেও কিছু বলিনি, এমনিতে নিজেরা আলাপ করেছে, সিসিডিএম এর কাউকে বলিনি, নিজেরাই আলাপ করেছে অনভিজ্ঞতার জন্য। মিঠু ভাই, ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি এই বিষয়ে, আমরা কোনো ধরনের অভিযোগ আমরা করি নেবে। এটা হয়তো বা কিভাবে নিউজটা গেল আমি জানি না। তারাই আবার গণমাধ্যমের সংবাদ প্রচার হওয়ার পর বড় করে পাঠিয়েছেন প্রতিবাদ লিপি। পুরো ঘটনার পেছনে অবশ্য বিসিবির আম্পায়ার্স কমিটির দায় দেখছেন বোর্ড পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। প্রশ্ন তুলেছেন তাদের কাণ্ডজ্ঞান নিয়েও। মাই ওপিনিয়ন ইজ, মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছিল দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে, বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না। যদিও আগেই এর ব্যাখ্যা দিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, সামনে এনেছেন দেশের অভিজ্ঞ আম্পায়ারদের অপ্রতুলতাকে। আমার ভালো আম্পায়ার তো 4টা, সৈকত 5 জন। হ্যাঁ, সেই 5 জনকে দিকে আমি এত ম্যাচ করানো সম্ভব? আর রোজ রোজ এই হিটে সম্ভব তো না। তো সুতরাং আপনার যে তারপরে যে পাইপলাইন আছে তাদের তো আমাদের ইউজ করতেই হবে। তবে দেশের ক্রিকেটের স্বার্থে দ্রুতই এই ইস্যুর জবনিকা হওয়া উচিত, সঙ্গে লজ্জিত হওয়া উচিত তাদেরও যারা নারীদের এখনো দেখে ভিন্ন চোখে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। জিতলেই চ্যাম্পিয়ন এই সমীকরণ নিয়ে সুপার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। প্রতিপক্ষ সাকিবের শেখ জামাল। জাতীয় দলের জন্য 10 ক্রিকেটার ছেড়ে দেয়া আর খালেদ জয়ের ইনজুরিতে 11 ক্রিকেটার মেলাতে হিমশিম খাচ্ছে আকাশী নীল। বিকেএসপি 4 নম্বর মাঠে ম্যাচ শুরু হবে সকাল 9টায়। একই সময়ে 3 নম্বর মাঠে শিরোপার রেসে থাকা মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর। ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে, সত্যি কথা বলতে গেলে, কারণ 10টা প্লেয়ার তো নাই, প্লাস খালেদ আর জয়ও ইনজুর। বিভিন্ন কারণে প্রিমিয়ার লিগটা ছোটো ছোটো করে দেরি হতে আসলে এই প্রবলেম করেছে। আমি আশা করেছিলাম যে 3টা ম্যাচ 3টা রাউন্ড খেলতে পারবে হয়তো, বাট প্র্যাকটিস ম্যাচ খেলতেছিল, ফর্মে ছিল ছেলেরা। বাট এগেইন এটা ন্যাশনাল টিম যেটা ভালো মনে করছে সেটাই করছে। আক্ষেপ, অতৃপ্তি, বাস্তবতা। জাতীয় দলের ব্যস্ততায় তারকায় ঠাসা আবাহনী এখন তারকা শূন্য। অবস্থা এমন যে একাদশ সাজাতেই ক্লাবটির রীতিমতো গলদঘর্ম। জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত টাইগারদের 15 সদস্যের স্কোয়াডের 10 জনই আবাহনীর। এমনকি ইনজুরিতে তারা পাচ্ছে না পেসার খালেদ আহমেদ আর মাহমুদুল হাসান জয়কে। তাই তো বৈশাখের হিট অ্যালার্ট নয় আবাহনীর সংখ্যায় একাদশ মেলাতেই। সেজন্য বয়সভিত্তিক পর্যায় থেকে ক্রিকেটার ধার করেছে আকাশী নীল, তবুও কাটছে না সংকট। অথচ এ ম্যাচটি জিতলেই বিকেএসপিতে শিরোপা জয়ের উল্লাসে মাতত আবাহনী লিমিটেড। পরিস্থিতি এমন নয় যে হারলেও তাদের শিরোপা পড়ে যাবে শঙ্কার মুখে। তবে লিগের বাকি 3 ম্যাচ হারলে পুরো সমীকরণই যাবে পাল্টে। সেজন্য দুশ্চিন্তা তো একটা রয়েই যায়। বিগ ম্যাচে প্রতিপক্ষ সাকিবের শেখ জামাল, যারা শিরোপার রেস থেকে ছিটকে গেছে আগেই। তবু ধানমন্ডির ডার্বির মর্যাদার লড়াই। ক্লাবটি প্রস্তুত পুচকে আবাহনীকে উড়িয়ে দিতে।
এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে পাশের মাঠ অর্থাৎ ৩ নম্বর গ্রাউন্ডে খেলতে থাকা মোহামেডানও। যদিও বাস্তবতা বলছে আবাহনী ছাড়া চলতি ডিপিএলে অন্য দলগুলোর শিরোপা জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও সেই সম্ভাবনা জিইয়ে রাখতে শাইনপুকুরের বিপক্ষে বড় জয়ে নিজেদের কাজটা সেরে রাখতে চায় মতিঝিল পাড়ার ক্লাবটি। মিরাজ থাকলেও রিয়াদকে আর পাচ্ছে না মোহামেডান। অন্যদিকে জাতীয় দলের কমিটমেন্টের কারণে শাইনপুকুর মিস করবে রিশাদকে। সব মিলিয়ে তাই এখনই ডিপিএল এর রোমাঞ্চ শেষ হয়েও এ যেন হচ্ছে না শেষ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে নারী ফুটবল লীগ। জামালপুর কাচারিপাড়াকে গোল বন্যায় ভাসালো নাসরিন স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষের জালে গোল উৎসব করে 19-0 ব্যবধানে জিতেছেন সাবিনা সানজিদারা। জাতীয় দলে ফুটবলারদের আধিক্যে গড়া নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি জামালপুর। ম্যাচ শুরুর পর কিছু বুঝে ওঠার আগে গোলের দেখা পায় নাসরিন স্পোর্টিং। মাত্র 25 সেকেন্ডে দলকে এগিয়ে দেন মনিকা চাকমা। 6 মিনিটে সাবিনার গোলে ব্যবধান হয় 2-0। প্রথমার্ধে 8-0 ব্যবধানে এগিয়ে যায় সাবিনাদের দল। বিরতির পর রীতিমতো জামালপুরের উপর তাণ্ডব চালায় তারকা ঠাসা দল নাসরিন স্পোর্টিং। কাচারিপাড়া দ্বিতীয়ার্ধে হজম করে আরও 11 গোল। গোলরক্ষক পাল্টেও গোল বন্যা থামাতে পারেনি কাচারিপাড়া। আরেকটি গোল হলে বসুন্ধরা কিংসের রেকর্ড ভেঙে ফেলতে পারতেন সাবিনারা। এই নাসরিনের বিপক্ষেই 2021 সালে 20-0 গোলে জিতেছিল বসুন্ধরা। ম্যাচে একাই 5 গোল করেছেন শামসুন নাহার জুনিয়ররা। 4টি করে গোল আছে সাবিনা খাতুন ও মারিয়া মান্ডার। জোড়া গোল করেছেন সানজিদা আক্তার ও মাতসুসিমা সুমাইয়া। 1টি করে গোল করেছেন মনিকা চাকমা ও মাসুরা পারভিন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গরমে থাকতেই পারতেছি না, এই যে ছাতি ফুটাইয়া রাখছি। একটু ছায়ার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই ব্যবস্থাটা আমরা কোথাও পাচ্ছি না। দহনকালে পুড়ছে দেশ। প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড। অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ব্যাপ্তি। আগাম পূর্বাভাস পেলেও নিয়ন্ত্রণে ব্যর্থ। তীব্র লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। তাপপ্রবাহে লিচু বাগানে গুটি ঝরে অর্ধেক। বৃষ্টিপাত কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব কৃষি অর্থনীতিতে। স্বপ্নযাত্রায় আরেকটি মাইল ফলক। মে মাসে খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 16 কিলোমিটার উড়াল সড়কে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের আশাবাদ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন মনির হুসাইন। ধন্যবাদ তানবীর। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।